ফিরে এলাম বিরতির পর। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন রমজান মাস শুরুর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এবার তারপরেই ইউনূস ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইউনূসের দপ্তরের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছেন। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছে ইউনূসের দপ্তর। প্রসঙ্গত, মঙ্গলবার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস বলেন, 2026 সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব। হাসিনার জামানায় 1.5 দশক ধরে বাংলাদেশের নাগরিকেরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাননি বলেও অভিযোগ করেন ইউনূস। হাই নিউজ নেটওয়ার্ক। মস্কোয় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনে ওই বৈঠকের পরে জানা যাচ্ছে আলোচনা ইতিবাচক। ইউক্রেন যুদ্ধ ঘিরে আমেরিকা রাশিয়া টানাপোড়েনের মধ্যেই মস্কোয় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার ক্রেমলিনে এই বৈঠকের পরে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে আলোচনা ইতিবাচক হয়েছে। 3 ঘণ্টার এই বৈঠকে পুতিনের সহকারী ইউরি উশাকোভও হাজির ছিলেন বলে ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত 31 জুলাই ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের ওই মন্তব্যের পরেই প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে নিশানা করে বলছিলেন, যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। এরপরেই ট্রাম্প শুক্রবার রাশিয়ার জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী 2টি ডুবোজাহাজ পাঠানোর কথা ঘোষণা করেন। কারণ হিসেবে জানান, মেদভেদেবের মন্তব্য প্ররোচনামূলক, তাই এমন পদক্ষেপ। প্রসঙ্গত, ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় পরমাণু প্রত্যাঘাতের পদ্ধতি যা 80-এর দশকে সোভিয়েত ইউনিয়নের জমানায় গড়ে তোলা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল, যদি আমেরিকা বা অন্য কোনো পরমাণু শক্তিধর প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধমূলক প্রত্যাঘাত করতে পারবে মস্কোর পরমাণু ক্ষেপণাস্ত্র। মস্কো ওয়াশিংটন সংঘাতের এই আবহে ট্রাম্পের বিশেষ দূতের মস্কো সফর এবং পুতিনের সঙ্গে বৈঠক উত্তেজনা প্রশমনের অনুঘটক হবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অনলাইনে ভিক্ষা চাইলে জৈশ প্রধান মাসুদ আজহার। ভারতের অপারেশন সিন্দুরে ধ্বংস হয়েছে জৈশে মোহাম্মদের আঁতুড়ঘর। এই সন্ত্রাসবাদী সংগঠনের হেডকোয়ার্টার সুবহানাল্লাহ মসজিদ পুনর্নির্মাণে সোশ্যাল মিডিয়া ভিক্ষার বার্তা জৈশ প্রধান আজহারের। অপারেশন সিন্দুরে গুড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশে মোহাম্মদের আঁতুড়ঘর। পাকিস্তানের বাহবলপুরে অবস্থিত জৈশের সেই হেডকোয়ার্টার ফের গড়ে তুলতে পথে নামল আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার। সন্ত্রাসের মদতদাতাদের সাহায্য পেতে অনলাইনে ভিক্ষা চাইল জৈশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের তরফে এই সংক্রান্ত একটি পোস্ট নজরে এসেছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, বাহবলপুরে সুবহানাল্লাহ মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। সকলের কাছে আবেদন, এই পুণ্য কাজে সবাই যেন এগিয়ে আসে এবং আর্থিকভাবে সাহায্য করে। পোস্টে আরও লেখা হয়েছে, কে বা কারা এই অর্থ সাহায্য করেছে তা যেন প্রকাশ্যে না আনা হয়। উল্লেখ্য, অপারেশন সিন্দুর চলাকালীন এই সুবহানাল্লাহ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা, যার জেরে মৃত্যু হয় অসংখ্য জঙ্গির। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসের ভিত ফের খাড়া করতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহারের তরফেও। ভিক্ষার টাকা পেতে তার বার্তা,
এই উদ্যোগের ফলে পৃথিবীর বহু জায়গা জান্নাতের রূপ নেবে। শুধু তাই নয়, পোস্টে আরও বলা হয়েছে জেহাদের জন্য যারা আকুল হয়ে রয়েছে তাদের জন্য নতুন পথ খুলে যাবে। উল্লেখ্য, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর পাল্টা অপারেশন সিন্দুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এই অপারেশনে জৈশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের একের পর এক আঁতুড়ঘর ভস্মীভূত হয়। এই তালিকাতেই ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহবলপুরের সুবহান আল্লাহ মসজিদ, যা জৈশের হেডকোয়ার্টার নামে পরিচিত। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের গ্রেফতারির পাশাপাশি দুটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাদের গ্রেফতারির পাশাপাশি দুটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। গ্রেফতার হওয়া 14 জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে তাদের মধ্যে 10 জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তারা কার্পিটটির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। অন্য 4 জনের দলটিকে গ্রেফতার করা হয় কাচ্চেথিবু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেফতার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটি নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গে সান্তোরাই ক্যাম্পে। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দ্বীপ রাষ্ট্রের জলবন্দী ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাতি কম নয়। গত বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেফতারের ঘটনায় আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তাদের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আবহাওয়ার খবরে। রাজ্যে সক্রিয় বর্ষা, বাড়ছে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির দাপটে কাবু পশ্চিমবঙ্গ। হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প। তার জেরে রাজ্য জুড়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী আরও কয়েকদিন চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আদতে এটি বর্ষাকাল, তাই বৃষ্টিপাত হবে, এটাই স্বাভাবিক। তবে যে পরিমাণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে, তাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের সতর্কতাও জারি রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো বাতাস। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দিনের তাপমাত্রা একটু বাড়বে এবং ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতি অব্যাহত থাকবে শুক্রবার, শনিবার এবং রবিবারও। সোমবার থেকে ফের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারও 5 জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।